দেবাশিস ভূমিকা হিসেবে বললেন সেটাই ঘটনা যে সমাজতন্ত্রকে জেডি বার্নার্ড এক সময় বলেছিলেন যে বিখ্যাত কথা ইটস এন্ডিভার সায়েন্স ইজ কমিউনিজম। এই বাক্যটা নিয়ে একসময় তুলনাম কাণ্ড হয়ে গেছে পক্ষে বিপক্ষে। ইটস এন্ডিভার সায়েন্স ইজ কমিউনিজম, এটা সোশ্যাল ফাংশন অফ সায়েন্সের একদম শেষ পাতায় আছে মন্তব্যটা। তো আমরা তো বরাবর এই জানতাম যে সমাজতন্ত্র যেটা বলে যে ইলেকট্রিফিকেশন মানে তো শুধু ইলেকট্রিফিকেশন নয়, বৈজ্ঞানিকতার সঞ্চার সমস্ত সমাজের মধ্যে। তো সেইটাকে প্রচন্ডভাবে বদল দেওয়া হয়েছিল সমাজতন্ত্রে সোভিয়েত রাশিয়াতে, এবং বিজ্ঞানের প্রযুক্তিতে তাদের একটা অবিশ্বাস্য উন্নতি হয়েছিল। তার একটা মন্তব্য এখনই মনে পড়ছে যে শ্রীকৃষ্ণ তার ওই যুক্তাঞ্চাসে বলেছিলেন যে ওই স্পুটনিক পাঠানোর সবচেয়ে বড় অভিজ্ঞতা কি হয়েছিল, কুইজের মতো করে প্রশ্ন করেছিল, বড় স্পুটনিক পাঠানোর সবচেয়ে বড় অভিজ্ঞতা কি হয়েছিল? উত্তর হচ্ছে আমেরিকার শিক্ষা ব্যবস্থার উপর। কারণ ওই প্রথম আমেরিকা রিয়ালাইজ করলো যে তারা কত পিছিয়ে আছে সোভিয়েত ইউনিয়নের, যে তারা এই সোভিয়েত ইউনিয়ন এই কটা বছরের মধ্যে তারা হাই সায়েন্স আর হাই টেকনোলজিতে কতখানি এগিয়ে গেছে ইতিমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধকল সামনে, সেটা তাদের কাছে একটা ধাক্কা হিসেবে এসেছিল। এবং সেটার প্রভাব দিয়ে পড়ে আমেরিকান এডুকেশন সিস্টেমের উপর, যে একেবারে অল্প বয়স থেকে নিচু ক্লাস থেকে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা যদি না বাড়ানো যায় কোনোদিনই আমরা ওদের কাছে পৌঁছতে পারবো না। সুতরাং এটা এস্টাবলিশ সত্য যে সোভিয়েত ইউনিয়ন সত্যি সত্যি বিজ্ঞানে ও প্রযুক্তিতে একটা অবিশ্বাস্য উন্নত হয়েছিল। এই 30-40টা বছরের মধ্যে তারা যা করেছিল 1917 থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কিছুদিন পরে অবধি, যেটা একটা অবিশ্বাস্য এ বিষয়ে কোনো সন্দেহ নয়। কিন্তু যেটা দেবাশিস বললেন যে অন্য দ্বন্দ্বের যে অন্য দিকগুলো আছে, যে বিজ্ঞান প্রযুক্তিকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে গিয়ে ভেতরে মতাদর্শের সঙ্গে, যেটা অনেক সময় মানে বিজ্ঞান বনাম মতাদর্শ, বিজ্ঞান ও মতাদর্শ এইভাবে যেভাবে আমরা অনেক সময় দেখি যে ওই বিজ্ঞান বহির্ভূত মতাদর্শ বিজ্ঞানকে কিভাবে প্রভাবিত করছে, যেমন ধর্ম করে, যেমন অন্য অনেক কিছু করে, ঠিক সেইভাবে সোভিয়েত ইউনিয়নে মতাদর্শ কি বিজ্ঞানের উন্নতিতে বাদ ফেলেছিল। এতখানি উন্নতি হওয়ার পরেও এই প্রশ্নটা থেকেই যায়, এবং এইটাকে বোধহয় এই প্রশ্নটা সবচেয়ে মানে এক্সাম্পলারি একটা হচ্ছে ঘটনা হচ্ছে লাইসেন্টো অ্যাফেয়ার, যেটা খুবই পরিচিত। লাইসেন্টো অ্যাফেয়ার মানে মোটামুটি খুবই পরিচিত, কিন্তু এর যে বিভিন্ন পদক আছে, যে এই দ্বন্দ্বটা যে একদিনে ডেভেলপ করেনি, এবং দ্বন্দ্বের চেহারাটা কি, কেন এই দ্বন্দ্বটা পাবে, যে সমাজতান্ত্রিক রাষ্ট্র বিজ্ঞানের প্রযুক্তিতে এত এগিয়ে যাচ্ছে, সে হঠাৎ বিজ্ঞানের বিরুদ্ধে গেল কেন, বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যাচ্ছে কেন, এইটা নিয়ে নানান প্রশ্ন আছে। আমি সেটা নিয়েই আলোচনা করব। তার আগে একটা একটু অন্য কথা বলে নিতে চাই, যে আমরা বিজ্ঞান বলি, কিন্তু মানে বিজ্ঞান জিনিসটা কি সেটাকে ডিফাইন কেউই করতে পারে না, ধরেন কঠিন জিনিস। আমার এটা মনে হয় যে 1940-এর দশকে রবার্ট মেটন, উনি ওই সোশিওলজি অফ সায়েন্স এই নিয়ে চর্চা করেছিলেন। তো অনেক ডিটেল আমি সেসবে যাচ্ছি না। তো উনি 4টে আদর্শ কথা বলেছিলেন, নরমেটিভ আইডিয়াস অ্যাবাউট সায়েন্স, মানে যেটা হওয়া উচিত, যে লক্ষ্য নিয়ে এগোচ্ছে। 4টের মধ্যে প্রথমটা উনি বলেছিলেন ইউনিভার্সালিটি, যে বিজ্ঞান এমন একটা জিনিস যার যে জ্ঞান সেখান থেকে বেরিয়ে আসে সেটা ইউনিভার্সাল জ্ঞান, সেটা কোনো 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 সমাজের বা কোনো দেশের বা কোনো জায়গার নিজস্ব নয়। মানে আমরা এরকম বলতে পারি যে জীবনানন্দ দাশের কবিতা এটা বাংলা কবিতা, বাঙালির নিজস্ব সম্পদ, কিন্তু থিওরি অফ রিলেটিভিটি এটা আইনস্টাইনের সম্পদ নয়, এটা কোনো দেশের সম্পদ নয়, এটা মানুষের সম্পদ। বিজ্ঞানের চরিত্রটাই এই, এটা ছিল ইউনিভার্সালিটির একটা দিক। আরেকটা যেটা বলেছিলেন সেটা পরবর্তীকালে বিভিন্ন ঘটনায় ক্রমশ ভুল প্রমাণিত হচ্ছে। উনি বলেছিলেন যে বিজ্ঞানই একমাত্র ক্ষেত্র যেখানে মূল্যায়নের ব্যাপারে কাস্ট, ক্রিড, রিলিজিয়ন, দেশ, রাজনীতি এসব কোনো কিছুই নাকি ম্যাটার করে না। ইউনিভার্সালিটি, মূল্যায়নের ইউনিভার্সালিটি আছে।
বিজ্ঞানের কোনো কাজ যদি হয় সেটাকে একদম তার নিরপেক্ষ মূল্যায়ন হওয়া সম্ভব হয়। এটা আমরা যতদিন যাচ্ছে দেখছি এটা অসম্ভব। কার্যক্ষেত্রে আমরা দেখছি যে রাজনীতির প্রভাব, কাস্ট অ্যান্ড ক্রিডের প্রভাব, রিলিজিয়নের প্রভাব, বিভিন্ন দেশের প্রভাব, সাম্রাজ্যবাদী মতাদর্শের প্রভাব, এই সমস্ত কিছুই বিজ্ঞানের মূল্যায়নের উপর ক্রিয়া করছে। সুতরাং মেটালের যে 1 নম্বর ক্রাইটেরিয়া ইউনিভার্সালিটি, তার আর্ধেকটা সত্যি, বাকি আর্ধেকটা ক্রমশ মিথ্যে বলে প্রমাণিত হচ্ছে। যদিও সত্যি বলে প্রমাণিত হলে আমরা সকলেই খুব খুশি। দ্বিতীয় যেটা ইউনিভার্সালিটি পরে উনি দ্বিতীয় যেটা বলেছিলেন, হ্যাঁ, এই যে ইউনিভার্সালিটির অঙ্গ হিসেবে উনি একটা শব্দ ব্যবহার করেছিলেন, সেটা খুব মজা। তিনি বলেছিলেন যে বিজ্ঞানের মধ্যে একটা কমিউনিজম আছে, একদম এই শব্দটা কমিউনিজম আছে। তো এইটা নিয়ে প্রচুর যা হয়, কমিউনিজম বিরোধীরা, সাম্যবাদ বিরোধীরা প্রচুর চেঁচামেচি করে। তখন উনি ব্যাখ্যা করে বলেন যে আমি ওই রাজনৈতিক অর্থে বা সামাজিক মতাদর্শের অর্থে কমিউনিজম করছি না। কমিউনিজমের যে একটা ইটিমোলজিক্যাল অর্থ, অর্থাৎ ওই এটা সমগ্র সমাজে, গোটা মানব সমাজের সম্পর্কে, ওই যেটা ইউনিভার্সিটির সঙ্গে খাপ খেয়েছে, যে এইটা বলছিলেন উনি যে তৃতীয় ক্রাইটেরিয়া কমিউনিজম। আর আরেকটা যেটা বলবেন সেটা হচ্ছে, সেটাও এখন খুব সেটার সঙ্গে খুব ভালো নিষ্কাম চর্চা, ইংরেজিটা ছিল ডিসইন্টারেস্টেডনেস, অর্থাৎ বিজ্ঞানী যে বিজ্ঞান চর্চা করছেন সেটা ডিসইন্টারেস্টেড বিজ্ঞান চর্চা, তাতে তার কোনো স্বার্থ জড়িত নেই। এটা একটা সময় হয়তো কিছুটা সত্যি ছিল, কিন্তু একটু আগে দেবাশিস যেটা বললো যে প্রফিট ড্রিভেন সোসাইটি, ক্যাপিটালিস্ট সোসাইটি, এখানে কোনো কিছুই ওই অর্থে ডিসইন্টারেস্টেড হতে পারে না। এবং বিশেষ করে বিজ্ঞানের গবেষণা যখন থেকে মানে মোটামুটি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকেই বলা যায়, যখন থেকে আমেরিকান অ্যাসেন্ডেন্সি শুরু হলো, তখন থেকে পুরো জিনিসটা তো ইন্ডাস্ট্রিয়াল যে হাউসগুলো, এগুলো তাদের হাতে চলে গেছে। তারা এখনো খোঁজ নিলে জানা যায়। আমার এক ভাগ্নি আমেরিকাতে থাকে, ও কাজ করছে মলিকুলার বায়োলজির একটা দিক নিয়ে। তো ও হঠাৎ দেখি বলছে, ও কানসাস সিটিতে ছিল, ও হঠাৎ দেখি বলছে যে আমাদের এই ইউনিটটা এটা যিনি চিফ, তিনি প্রায় থাকেনি না। তার কারণ হচ্ছে যে তার কাজ হচ্ছে ওই যে কোম্পানিটা স্পন্সর করছে তার কাছ থেকে বিভিন্ন সময় গ্র্যান্টগুলো সময় মতো আদায় করা, এবং সেই গ্র্যান্টগুলো একটা সময়ে যদি মনে হয় এটা যথেষ্ট প্রফিটেবল নয়, সেটা থেমে যেতে পারে, এবং সেটা থেমে গেছে। এরকম ঘটনা প্রচুর সময় সকলেই জানে, এরকম বহু ঘটনার উদাহরণ আছে। তো এইগুলো বোধ হয় আমাদের বুঝিয়ে দেয় যে বিজ্ঞানের গবেষণা মোটেই ডিসইন্টারেস্টেড নয়। ক্যাপিটালিস্ট সমাজে, বিশেষ করে অ্যাকচুয়ালিয়া প্রতিবাদী আমেরিকান যে প্রভাবিত যে সমাজ, সেখানে এটা ডিসইন্টারেস্টেড সায়েন্স আজকে আর নেই, হয়তো 100 বছর আগে ছিল। কিছু লোক তারা বিজ্ঞানের জন্য মনে করছেন যে আমি জীবন দিয়ে দিচ্ছি, আমি বিরাট কোনো সত্য আবিষ্কার করেছি, যেটাকে ডেভিড বার্নার বলেছিলেন রোমান্টিক ফেজ অফ সায়েন্স। সেই ফেজটা শেষ হয়ে গেছে, বিজ্ঞানের রোমান্টিক ফেজ আর নেই। সুতরাং ডিসইন্টারেস্টেডনেস এটা বিজ্ঞানের, এটা যদি বিজ্ঞানের সত্যিকারের বৈশিষ্ট্য হতো, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারত না। কিন্তু বিশেষ করে যুদ্ধের অভিজ্ঞতাগুলো আমাদের দেখিয়ে দেয় যে এই যে মারা গেছেন এডওয়ার্ড টেলর, আমেরিকার যে হাইড্রোজেন বোমার যাকে জনক বলা হয়, তিনি মারা যাওয়ার কিছুদিন আগে তার সঙ্গে একটা ইন্টারভিউ বেরিয়েছিল, সেটা ইন্টারনেটে খুব প্রচারিত হয়েছিল। তাকে বলা হয়েছিল যে আপনি তো জীবনে এত অ্যাচিভ করবেন, কল্পনা করা যাবে এত অ্যাচিভ করবেন, তো তবু কি মনের মধ্যে কোনো খেদ আছে? বলছে হ্যাঁ, ওই ইরাকের জন্য যে রকেটগুলো আমি ডিভাইস করেছিলাম, ওটাকে আরো আরো সূক্ষ্ম, আরো অ্যাকিউরেট করা, অর্থাৎ যে বাড়িটা হিট করবে, শুধু সেই বাড়িটা নয়, সেই বাড়িটার কোন ভাবে কোন টেবিলে কে বসে আছে তাকে গিয়ে হিট করতে পারে, এই লেভেলের সূক্ষ্মতায় আমি ডেভেলপ করতে পারি। এইটা আমার একটা জীবনের আক্ষেপ হয়ে গেছে। কত বড় সায়েন্টিস্ট করছে, মানে তিনি ওই যুদ্ধ প্রক্রিয়ার অঙ্গ হিসেবে নিজেকে ভেবে নিয়ে খুব বিরাট আনন্দিত বোধ করছে। সুতরাং সায়েন্স ইজ নট ডিসইন্টারেস্টেড, এটাও বলে। কিন্তু চতুর্থ যে ক্রাইটেরিয়াটা, যেটা আজকের আলোচনায় খুব জরুরি, রবার্ট মেটন বলেছিলেন যে অর্গানাইজড স্কেপটিসিজম। অর্গানাইজড স্কেপটিসিজম, যেটা আমি একসময় বাংলা করেছিলাম সুসংবদ্ধ সংশয়বাদ। সংশয়বাদ
প্রতিনিয়ত প্রশ্ন করা, প্রতিনিয়ত সন্দেহ করা, এবং সেটা সুসংবদ্ধ আকারে, যা খুশি সেই সন্দেহ বা সেই সংশয়েরও একটা সুসংবদ্ধ সুপরিশীলিত রূপ থাকে। এটা কিন্তু বিজ্ঞানের অঙ্গ। এইটা বোধ হয় আজও টিকে আছে। এইটা টিকে আছে বলেই বিজ্ঞানও টিকে আছে। তো এই যে পটভূমিটা মাথায় রেখে এবার যদি আমি সোভিয়েত ইউনিয়নের দিকে তাকাই, যে সোভিয়েত ইউনিয়নে আমরা এক্ষুনি দেখলাম যে বিজ্ঞান প্রযুক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। পৃথিবীর সবচেয়ে সায়েন্স লিটারেট দেশ বলে পরিচিত হয়েছিল সোভিয়েত ইউনিয়ন। মানে 1930s এর মধ্যে তার এই ব্যাপারটা সারা বিশ্বে প্রচারিত হয়েছিল। এবং এটি জেরি বার্নাল 1939 সালে তার সোশ্যাল ফাংশন অফ সায়েন্স বইটা লিখে সেটা দুনিয়া ছাপানো বই, তাতেই ওই কথাটা আছে, সায়েন্স ইজ কমিউনিজম। তো বার্নাল বলছেন যে 30s-এ এসে আমরা যা দেখছি যে উনি একটা তুলনামূলক আলোচনা করেছেন কোন কোন দেশের বিজ্ঞানে কোন কোন বিষয় কি ধরনের অগ্রগতি হচ্ছে, এবং সেটা উনি পরিষ্কারভাবে দেখিয়েছিলেন যে সোভিয়েত ইউনিয়ন কত দিক থেকে কতভাবে এগিয়ে আছে। কিন্তু যে কথাটা তিনি অনেক সময় বলেননি, এইখানেই প্রশ্নটা উঠে পড়ে। তিনি তখনই জানতেন যে 1930s-এ শেষের দিকে 37, 38 যখন তিনি বইটা লিখছেন, তখনই কিন্তু এই যে লাইসেন্সও নিয়ে নানা ধরনের বিরোধ দেখা দিয়েছে সোভিয়েত সায়েন্সের মধ্যে। সেগুলো কিন্তু তিনি বিশেষ উল্লেখই করেননি। কেন না, তিনি নিজে কমিউনিস্ট ছিলেন। তিনি মনে করতেন যে আমি যদি সোভিয়েত ইউনিয়নের এমন কিছু বলি যেটা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যায়, সে কথাটা বলা উচিত হবে না। এবং যেহেতু তিনি মনে করতেন যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর সোভিয়েত ইউনিয়ন প্রায় সমাপ্ত হয়ে দাঁড়িয়েছে, সুতরাং আমি নিজে কমিউনিস্ট হয়ে, আমি নিজে সোভিয়েত পন্থী হয়ে, যদি আমার বইতে এবং বিজ্ঞানী হয়ে আমার বইতে যদি আমি দেখাই যে সেই সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞানের উপর আঘাত আসছে, তাহলে তো শত্রুপক্ষ সেটাকে লুপে নিয়েছিল, কারণ এসব জিনিস তো চেপে রাখা যায় না। তো সেই আঘাতটা কি ধরনের ছিল, সেটাই হচ্ছে কথা। যে লাইসেন্সো সম্বন্ধে আমি খুব সংক্ষেপে বলি, তিনি অনেক আলোচনা করেছেন, কিন্তু মূল কথাটা পুরো নাম রোবিন দেনিসোভিচ লাইসেনকো, জন্ম 1889, মৃত্যু 1976। তিনি ছিলেন একজন রাশিয়ান প্ল্যান্ট ফিজিওলজিস্ট, এবং অনেকে বলেন তাকে ওই মানে পেজেন্ট সায়েন্টিস্ট এই করে, মানে তিনি চাষবাস করতেন এবং চাষবাস করতে গিয়ে তার সেই হাতে কলমের অভিজ্ঞতা থেকে তার অদ্ভুত কতগুলো অভিজ্ঞতা হয়, যেটাকে তিনি বৈজ্ঞানিক তত্ত্বে রূপ দিতে চান। কিন্তু সেই বৈজ্ঞানিক তত্ত্বে রূপ দেওয়ার মতো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক তার আয়ত্তে ছিল। তার অভিজ্ঞতাগুলো খুব জেনুইন ছিল। তিনি যা দেখেছেন সেটা ব্যাখ্যা করেছিলেন, সেটার নাম দিয়েছিলেন ভার্নালাইজেশনের মোদ্দা কথা এই যে ভার্নালাইজেশন প্রক্রিয়ায় গাছের ফুল ধরার প্রক্রিয়াটাকে তিনি অনেক ত্বরান্বিত করতে সক্ষম হন, যেটা করতে স্বভাবত 5 বছর লাগছে, তিনি দেখাচ্ছেন সেটা আমি 6 মাসে করে দিতে পারছি। এই যে এটা করলেন, এই সাফল্য দেখে তার মনে হলো যে এই প্রক্রিয়াটিকে একবার চালু করে দিলে তখন গাছটি নিজেই পরের প্রজন্মে তা সঞ্চার করে দেবে। তিনি বাইরে থেকে এনভায়রনমেন্টাল কতগুলো পরিবর্তন এনে কতগুলো প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে দেখলেন যে গাছের অনেক তাড়াতাড়ি ফুল হচ্ছে। এইটা তিনি ধরে এই নতুন ফুল ধরার প্রক্রিয়া যে গাছটা এলো, সেটা পরের প্রজন্মের ঘটনাটা আপনা থেকেই ঘটে। গণ্ডগোলের সূত্রপাতটা এখানে। তার এই অভিজ্ঞতাটা কিন্তু জেনে তিনি হাতে কলমে অভিজ্ঞতা থেকে এই কথাটা বলছেন। সুতরাং ভার্নালাইজেশনের এই ব্যাপারটা একেবারেই ফেলে দেওয়া। বাস্তবে এরকম ঘটে কিনা এ নিয়ে কিন্তু যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা না করেই তিনি ধারণাটির সপক্ষে জোর প্রচার আরম্ভ করে দিলেন। এবং এই ধারণাটি আমরা জানি যে জেনেটিক্সের একটি মূল প্রতিপাদ্যের সম্পূর্ণ বিপরীত। জেনেটিক্স বলে যে বাইরে থেকে আরোপিত কোনো শারীরিক বৈশিষ্ট্য কখনো বংশানুক্রমে সঞ্চারিত হয় না। মানে জিনের মিউটেশন যদি না ঘটে, তাহলে বাইরে থেকে আনা কোনো পরিবর্তন কখনো পরের প্রজন্মে পুরুষানুক্রমে সঞ্চারিত হতে পারে না। এটা জেনেটিক্সের অনেকে মূল সেন্ট্রাল ডগমা বলেন। সায়েন্টিস্টরা কি করে ডগমা কথাটা ব্যবহার করেন, এটা আমার বরাবরের প্রশ্ন, কিন্তু এটা সেন্ট্রাল ডগমা বলে পরিচিত। যে প্লাস্টিক সার্জারি করে কারো থ্যাবড়া নাক টিকলো করে দিলে তার অর্থ এই নয় তার সন্তানের নাক আপনি টিকলো। এটা জেনেটিক্সের কথা।
মেন্ডেলিয়ান জেনেটিক্স। তো এই জেনেটিক্স নিয়ে 30-এর দশকে সোভিয়েত ইউনিয়ন জোর কাটাচ্ছে। তার নেতৃত্বে ছিলেন দেবাশিস বসু, বিশ্ববিখ্যাত জিন তত্ত্ববিদ নিকোলাই ইভানোভিচ বাবিলভ। সভাপতি লাইসেনকো যখন এইসব কথা বলছেন, লাইসেনকোর এই ভার্নালাইজেশন, এবং ভার্নালাইজেশন অতটা নয়, ভার্নালাইজেশনকে একটা তত্ত্বে পরিণত করার যে প্রয়াসটা সরাসরি জেনেটিক্সের সেন্ট্রাল ডগমার বিরুদ্ধে যাচ্ছে, তখন সভাপতি মেন্ডেলবাদী বাবিলভের সঙ্গে তার মতাদর্শ সংঘর্ষ বাড়ত, এবং সেই সংঘর্ষ তুঙ্গে উঠল 1937 সালে। তার পরিণতিতে মস্কোয় অনুষ্ঠিত বিশ্ব জেনেটিক্স সম্মেলন বাতিল হয়েছে। বৈজ্ঞানিক মতের এই সংঘাতে অন্যায়ভাবে নাক গলিয়ে সোভিয়েত সরকার ও কমিউনিস্ট পার্টি এক ক্ষমতাবান অংশ লাইসেনকোকে পূর্ণ সমর্থন যোগায়। 1944 সালে নিজের বৈজ্ঞানিক মতে অবিচল থাকার অপরাধে বাবিলভ গ্রেফতার হয়েছে। তাকে পাঠানো হয় সাইবেরিয়ার এক জেল। সেখানে 2-3 বছর পরে চরম অবহেলার মধ্যে তার মৃত্যু হয়। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে স্টালিন যুগ শেষ হয়ে যাওয়ার পরে 1965 সাল অব্দি লাইসেনকোর এই আধিপত্য কিন্তু বজায় ছিল। 1965 সালের পরে তাকে আবার সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং ইতিমধ্যে তিনি সোভিয়েত জেনেটিক্সে সর্বনাশ করে দিয়ে যান, এরকমই বলা হয়। সোভিয়েত ব্যবস্থা সম্পর্কে সারা পৃথিবীর বিজ্ঞানীদের মনে অনামনেও ঘৃণার সঞ্চার করে যায়। এই ঘটনা সারা বিশ্বে প্রবল দীক্ষার জায়গায়। মধ্যযুগে ধর্মতাত্ত্বিকরা যেভাবে বিজ্ঞানীদের কন্ট্রোল করতেন, ঠিক সেইভাবেই বিজ্ঞানীদের উপর অত্যাচার চাপালেন সোভিয়েত শাসকদের একটি গোষ্ঠী। এদের অপরাধ আরো বেশি এই কারণে যে এরা নিজেদের ধর্মবিরোধী এবং বিজ্ঞানপন্থী বলে প্রচার করতেন। কোন কোন ঐতিহাসিক এটিকে বিজ্ঞানের উপর সেকুলার খবরদারির জঘন্য নমুনা হিসেবে তুলে ধরেছে। এবং স্বভাবতই এর প্রভাব গিয়ে পড়ল সোভিয়েত ইউনিয়নের বাইরে যেসব বিজ্ঞানী এই কাজ ছিলেন, বিশেষ করে এই যে ইংল্যান্ডের ইয়াং সায়েন্টিস্ট বলে যে গ্রুপটা হয়েছিল, জেডি বার্নাম, জেভিয়াস হাউডেন, হকওয়েন, হাইডেন, জোসেফ মিনহ্যাম, আরো অনেকে ছিলেন। জুলিয়ান হাক্সলি তখন বয়সে অনেক ছোট। এরা সকলেই ইন্ডিয়ার ওন মেরিট বড় বড় সায়েন্টিস্ট, এবং এরা কিন্তু প্রত্যেকেই কেউ খোলাখুলি, কেউ একটু নিচু গলায় সমাজতন্ত্রের সমর্থক ছিলেন। এদের মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধে গেল, কেননা ব্রিটিশ কমিউনিস্ট পার্টি তারা কিন্তু এই ব্যাপারে খুব পরিষ্কার কোনো স্ট্যান্ড কখনো কোনোদিনই নেয়। তারা একটা ধরিমাস নাসিবানি, হ্যাঁ এটাও হয় ওটাও হয়, এটা উচিত না, এটা বিজ্ঞানের স্বাধীনতার খাতিরে এটা নিয়ে বিবেচনা করা উচিত ইত্যাদি নানান কথা বলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোনোদিন পরিষ্কার স্ট্যান্ড নেয়নি যে হ্যাঁ এটা ঠিক বা এটা ভুল। ফলে যেটা হলো, এর সব থেকে বড় অসুবিধার মধ্যে পড়লেন জেভিয়াস হাউডেন, কারণ তিনি নিজে পপুলেশন জেনেটিক্সের একটা বিরাট মুখ, সারা বিশ্বে তাকে চেনেন, এবং একই সঙ্গে তিনি সোভিয়েত কমিউনিস্ট পার্টির মেম্বার। তিনি তাদের কমিউনিস্ট পার্টির মুখপত্র রেগুলার লিখছেন, এমনকি লাইসেনকোর পক্ষেও লিখেছেন। কিন্তু তিনি কি লিখেছিলেন? তিনি লাইসেনকোর পক্ষে শুধু এই কথাটুকু লিখেছিলেন যে লাইসেনকো যেটা করছেন সেটা তার অভিজ্ঞতার ভিত্তিতে করছেন। তিনি একজন কৃষক, তিনি ওই প্রাতিষ্ঠানিক বিজ্ঞানী নন। তিনি তার অভিজ্ঞতাকে বৈজ্ঞানিক অভিজ্ঞতায় রূপান্তরিত করার চেষ্টা করছেন। এটা প্রমাণ করে যে সোভিয়েত ইউনিয়নে সাধারণ মানুষ, কৃষকরা, তারা বিজ্ঞানের দিকে এগিয়ে আসছেন। সুতরাং আমাদের এটাকে ওয়েলকাম করা উচিত। এই ছিল জেভিয়াস হাউডেনের বক্তব্য। কিন্তু এই তাত্ত্বিক দিকটাতে তিনি কখনো বলতে পারেন না, কারণ তিনি তো একবারে সরাসরি মেন্ডেলিয়ান জেনেটিক্সের লোক। কিন্তু ক্রমশ তার উপর চাপটা সব থেকে বেশি বাড়তে লাগলো, এবং এরকম কথা উঠলো, তাকে নিয়ে কার্টুন বেরিয়েছিল সে সময়, তিনি বিপক্ষে আছেন নপক্ষে আছেন, রেডিওতে টক হচ্ছে, তাকে সরাসরি জিজ্ঞাসা করা হচ্ছে আগে বলুন এই ব্যাপারে আপনার মত। কারণ এই যে প্রচন্ড প্রেশার, এটা সহ্য করা যে কোনো লোকের পক্ষেই মুশকিল। এবং শেষ পর্যন্ত তিনি কমিউনিস্ট পার্টি ছেড়ে দেন, কিন্তু 7 বছর সময় নেন। 7 বছর সময় নিয়ে আস্তে 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 কমিউনিস্ট পার্টি থেকে এই দূরত্বটা তৈরি করে তারপর তিনি পদত্যাগ করেন। আর জেডি বার্নামের অবস্থাটা অন্য দিক থেকে খুব ইন্টারেস্টিং, আলোচনার যোগ্য। জেডি বার্নাম লাইসেনকোকে খুব খোলাখুলি সমর্থন করলেন যে হ্যাঁ লাইসেনকো যেটা করছেন এটা একটা সোভিয়েত বিজ্ঞানের একটা জয় পতাকা বলে আমি মনে করি। তার যুক্তি কি? তার যুক্তি হচ্ছে যে বিজ্ঞান এরকম ক্লোজ জিনিস নয়। আমি জানি মেন্ডেলিয়ান জেনেটিক্সে যেটা প্রমাণিত হয়েছে, আমি সেটা মানি,
কিন্তু তার অর্থ এই নয় যে তার দ্বারা আমি সমস্ত কিছুকে এক্সপ্লেন করতে পারছি। বার্নারের ইনফ্যাক্ট একটা ফেক থিওরি ছিল, অন্য ক্ষেত্রে উনি বলেছেন যে বিজ্ঞানকে অতিরিক্ত অঙ্ক নির্ভর, গণিত নির্ভর করে ফেলার সুবিধা যেরকম আছে, অসুবিধাও তেমনি আছে। কারণ পৃথিবী এত বড়, মানুষ এত জটিল, মানুষের সমাজ এত জটিল, তার সমস্যাগুলো এত জটিল যে তার সমস্ত কিছুকে গাণিতিকভাবে এক্সপ্রেস করা অসম্ভব। যেহেতু অসম্ভব, খালি বিজ্ঞানীদের স্বাভাবিকভাবেই ঝোঁকটা চলে যায় যেটা গাণিতিকভাবে এক্সপ্রেস করা যায় সেই দিকে গবেষণা করার। এখন বিশ্ব প্রকৃতি তো আমার জন্য তৈরি হয়নি, যেটুকু গাণিতিকভাবে বোঝা যায় শুধু সেইটুকু তো বিশ্ব প্রকৃতি নয়, তার বাইরেও বিশ্ব প্রকৃতির একটা অংশ আছে। কিন্তু বার্নাল বলছেন যে আমরা অতিরিক্ত গণিত নির্ভর করার ফলে যে আমরা শুধু সেইটুকু নিয়েই চর্চা করছি, যেটা মানে ইংরেজিতে বলছেন হুইচ ইজ অ্যামিনেবল টু ম্যাথমেটিক্স, যেটা গণিত শাস্ত্র নয়, সেটা যেন বিজ্ঞানের গবেষণার বাইরে, এরকম একটা ধারণা আমাদের মধ্যে আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং সেটাকে মদত দেওয়া হচ্ছে, সেটাকে খাঁটি সায়েন্স বলা হচ্ছে। বার্নাল বলছেন এটা ঠিক। এবং এই জায়গা থেকে উনি বলছেন হ্যাঁ মেন্ডেলিয়ান জেনেটিক্স আমি মানি, মেন্ডেলিয়ান জেনেটিক্সের মূল সূত্র আমি মানি, কিন্তু আমি একই সঙ্গে উনি ইনফ্যাক্ট সোভিয়েত ইউনিয়নে যান এবং সেখানে লাইসেনবোর্ড যে জায়গায় তার কাজটা করছেন, গবেষণা করছেন, সেটা দেখে আসেন। তার সঙ্গে লাইসেনবোর্ড সঙ্গে ঘন্টার পর ঘন্টা এবং দিনের পর দিন তার আলোচনা হয়। তার একটা খুব সুন্দর ছবিও আছে যে লাইসেনবোর্ড কি একটা করে বুঝিয়ে বলছেন, আর বার্নাল একেবারে প্রচন্ড কনসেন্ট্রেশন চোখ মুখ দিলেও করে শুনছেন, মানে কত গভীরভাবে জিনিসটা বোঝার চেষ্টা করছেন। তো সেটাই উনি বলছেন যে এটা মেন্ডেলিয়ান জেনেটিক্সের বিরুদ্ধে যাওয়া সত্ত্বেও আমি মনে করি যে এটার মধ্যে এমন কিছু আছে যেটা বিজ্ঞানীদের সিরিয়াসলি নেওয়া উচিত। এখন এই কথার মধ্যে একটু আপাত বিরোধিতা তো রয়েই গেল যে আমরা তো বা সাধারণভাবে লজিকে তো আমরা ইয়েস নো চান্সে দেখতেই অভ্যস্ত, একটা জিনিস হয় ভুল হয় ঠিক। কিন্তু বার্নাল এই যে কথাটা বললেন, এটার ফলে তিনি বেশ বিপদে পড়ে গেলেন। বিপদে পড়ে গেলেন এই জন্যে যে সবাই জানতো তিনি খুব কট্টর কমিউনিস্ট, তিনি খুব কট্টর মার্কসিস্ট, তিনি খুব কট্টর সোভিয়েত পন্থী। তাকে সরাসরি প্রশ্ন করা হলো যে আপনাকে এই মতাদর্শের উত্তর দিতে হবে না, আপনি এটা বলুন যে সোভিয়েত ইউনিয়নে যে বিভিন্ন বিজ্ঞানীকে ইনক্লুডিং ভ্যালিডভ এদের যে অ্যারেস্ট করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, আপনি এটাকে একটা সমাজতান্ত্রিক দেশের উপযোগী কাজ বলে মনে করেন কি? এটা ঘোর অন্যায়, আপনি প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন না কেন? ইনফ্যাক্ট ওই গ্যারি ওয়েস্টের বইতেই আছে যে উনি সোভিয়েত অ্যাম্বাসেডারের সঙ্গে দেখা করেন, মাইস্কি বলেন হচ্ছে MAISKY। তিনি সেখানে গিয়ে মানে এরকম বিবরণ আছে যে টেবিল ফেবিল চাপড়ে সাংঘাতিক চ্যাটামেচি করে আসেন, তোমরা করছো কি এটা? সোভিয়েত ইউনিয়নে একটা লোক বিজ্ঞানের দিক থেকে এমন কথা বলেছে যেটা তোমার পছন্দ নয়, তুমি সেটা তাকে ধরে জেলে করে দেবে, এটাকে হয় তোমার এই অধিকার আছে। মাইস্কি তার অটোবায়োগ্রাফিতে বলেছেন যে শুধু বার্নাল নয়, অনেকেই এসে এভাবে আমাদের ব্রিটিশ বিজ্ঞানীরা, কমিউনিস্ট বিজ্ঞানীরা, প্রো-লেফট বিজ্ঞানীরা এসে এভাবে বলতেন এবং আমি কি করবো, তিনি কিন্তু তাহলে বলেছিলেন এটা আমার হাতে নয়। এর কিন্তু এরকম ঘটনা সত্যিই ঘটছে। মজার ব্যাপার হচ্ছে যে বার্নাল সোভিয়েত এম্বাসি গিয়ে এত চ্যাটামেচি করে এলেন, টেবিল টেবিল চাপড়ে এলেন, তিনি যখন বেরিয়ে আসছেন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করতো যে আপনি এই নিয়ে আলোচনা করলেন, প্রতিবাদ করলেন? কিন্তু প্রতিবাদের মতো এমন কিছু ঘটেনি, কিছু কিছু মতবিরোধ হচ্ছে, নানা রকম সমস্যা হচ্ছে, সব দেশই হয়, এখানে হচ্ছে, আশা করি ঠিক হয়ে যাবে। তা কিন্তু নয়। এখন এইভাবে তো ধামাচাপা দেওয়া যায় না, চিরকাল ধামাচাপা দেওয়া হয়েছে, তো এইভাবে ধামাচাপা দেওয়া যায় না। ফলে হলো কি, বিপক্ষের লোক যারা যেসব সায়েন্টিস্ট ছিলেন, যারা সরাসরি অ্যান্টি কমিউনিস্ট বা যারা মিডল রোডার ছিলেন, তারা ক্রমশ এই ঘটনাগুলো ঝাঁপিয়ে পড়লেন এবং ঝাঁপিয়ে পড়ে তারা টার্গেট করলেন এই 2-3 জন বিজ্ঞানীকে, যেটি বার্নাল তাদের মধ্যে অন্যতম। জেভিয়ার ধর্মের কথা একটু আগেই বললাম। আর আরো আশ্চর্য যে অনেকে যেভাবে ডিগবাজি খেলেন, 5 বলে FYFE, খুব নাম করানো মাঝারি গোছের একজন সায়েন্টিস্ট ছিলেন। তো তিনি প্রথম দিকটা যখন লাইসেন্স এইসব ব্যাপারগুলো লাইসেন্সগুলো কি কাজ করছেন এই নিয়ে লেখাপত্র বেরোচ্ছে, তিনি প্রবলভাবে তার বিরুদ্ধে লিখলেন যে এটা একটা যাচ্ছেতাই রকমের অবৈজ্ঞানিক ব্যাপার, কি করে এইসব জিনিসকে মদত দেওয়া হচ্ছে আমি জানি না। মানে কমিউনিস্ট পার্টির মুখপত্র লিখছেন ইংল্যান্ডে। সেই 5 ধরুন বছর 5 পরে তিনি একেবারে উল্টো কথা বললেন। একেবারে উল্টো কথা বলে কি বললেন? তিনি বললেন এইটাই হচ্ছে আসল বিজ্ঞানের পথ, এই পথেই বিজ্ঞানকে এগোতে হবে। সেখানে তার
যা হোক একটা যুক্তি তো দিতে হয়। সেখানকার যুক্তি হচ্ছে এই যে বিজ্ঞান এত অনেকটা প্রাতিষ্ঠানিক ধর্মের মধ্যে রূপ নিয়েছে, বিজ্ঞান একটা ছোট্ট গোষ্ঠীর মধ্যে আবদ্ধ হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে এই যে আজকে একজন চাষি, তিনি একটা আবিষ্কারই করেছেন বলা যায়, এবং তিনি কি আবিষ্কার করেছেন সেটা জানবার জন্য নাম করা সায়েন্টিস্টরা তার কাছে ছুটে যাচ্ছেন। আগে উল্টোটা হতো, এই যে প্রসেসটা উল্টে গেছে, জনগণের কাছে বিজ্ঞানীরা ছুটে যাচ্ছেন, এই ব্যাপারটাকে তিনি খুব হাইলাইট করেন। এটা হাইলাইট করার মতোই ব্যাপার, কিন্তু এর মধ্যে বিজ্ঞানটা কোথায়, বৈজ্ঞানিক যে তত্ত্বটা সেটা নিয়ে তিনি কিন্তু কোনো কথা বলতেন না। এবং এইভাবে একটু একটা জিনিস করি, দুঃখের বিষয় সেটা ইংরেজিতে আছে, ইংরেজিতেই আমি পড়ছি। সেই সময় 1940-এ ওরা কার্নাল এবং আরো অনেকে অলরেডি সোভিয়েত ইউনিয়নে এই লাইসেন্সো অ্যাফেয়ারের এই নিয়ে যে দ্বন্দ্বটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার একটা রিপোর্ট তৈরি করছে, বড় রিপোর্ট। তার সার সংক্ষেপটা ওই গ্যারি ওয়েস্টের বইতে দেওয়া আছে, একটু আস্তে আস্তে পড়ছি। There is an anti-genetics trend. There is an anti-genetics trend in the USSR. The Soviets disgust with biological racism, notably in Nazi Germany, has